ইরানের সঙ্গে চলমান আলোচনার ফলাফল যাই হোক না কেন, ইরানের উচ্চ সমৃদ্ধ করা ইউরেনিয়াম যে কোনো মূল্যে চিরতরে সরিয়ে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আলোচনায় ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি না হওয়ায় এমন হুমকি দিয়েছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ মহলে এখন ইরানের পরমাণু স্থাপনায় কমান্ডো স্টাইলে স্থল অভিযানের পরিকল্পনা বেশ গুরুত্ব পাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যেই ইরানের ইউরেনিয়াম মজুদ জব্দ করতে সেখানে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর সম্ভাবনার দিকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। মাটির গভীরের বাংকার ধ্বংস করতে সক্ষম শক্তিশালী মার্কিন বোমা দিয়ে ইউরেনিয়াম মজুদ পুরোপুরি ধ্বংস করার পূর্ববর্তী সামরিক চেষ্টা ব্যর্থ হওয়ার পরই মূলত এই স্থল অভিযানের বিষয়টি সামনে এলো। গত বছরের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামারের অংশ হিসেবে 7টি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান থেকে ইরানের ফোর্দো এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে 14টি শক্তিশালী বাংকার বাস্টার বোমা ফেলেছিল আমেরিকা। কিন্তু গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী সেই ভারী বিমান হামলাও মাটির গভীরে থাকা ইরানের ইউরেনিয়াম ধ্বংস করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। বর্তমানে ধারণা করা হয় ইরানের কাছে প্রায় 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ 440 কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে, যেগুলো পরমাণু অস্ত্র তৈরির উপযোগী 90% বিশুদ্ধতায় পৌঁছানো মাত্র এক ধাপ দূরে। ইস্পাহানের মতো সুরক্ষিত সামরিক ঘাঁটিতে রাখা এই ইউরেনিয়ামের মজুদ দিয়ে 10টিরও বেশি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। ফলে আমেরিকার সামনে ইরানের ঝুঁকিপূর্ণ স্থল অভিযান চালানো ছাড়া আর কোনো বিকল্প নেই বললেই চলে। অবশ্য বিদেশি রাষ্ট্র থেকে পরমাণু উপাদান অপসারণ করার এমন গোপন বা আধা গোপন মিশন আমেরিকার জন্য নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে সোভিয়েত রেড আর্মি পৌঁছানোর আগেই নাৎসি জার্মানির গোপন পরমাণু কর্মসূচির নথি, বিজ্ঞানী এবং ইউরেনিয়ামের মজুদের উপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আমেরিকা অপারেশন আলসোস শুরু করে। 1945 সালের 24 ফেব্রুয়ারি আলসোস টিম জার্মানিতে প্রবেশ করে একটি লবণের খনি থেকে 1100 টনেরও বেশি ইউরেনিয়াম আকরিক এবং শীর্ষ জার্মান বিজ্ঞানীদের নিজেদের হেফাজতে নিয়ে নেয়, যা পরবর্তীতে আমেরিকার ম্যানহাটন প্রজেক্টে ব্যবহৃত হয়েছিল। এছাড়া 1991 সালে সোভিয়েত শাসনের পতনের পর কাজাখস্তানের উলবা মেটালার্জিক্যাল প্ল্যান্টে প্রায় 600 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম অরক্ষিত অবস্থায় ছিল, যা কিনে নিতে উন্মুখ ছিল ইরান ও কোরিয়া। 1994 সালে অক্টোবর-নভেম্বর মাসে আমেরিকা 31 সদস্যের একটি নিউক্লিয়ার ইমার্জেন্সি সার্চ টিম পাঠিয়ে অত্যন্ত গোপনে C-5 গ্যালাক্সি বিমানে করে প্রায় 600 কেজি ইউরেনিয়াম নিয়ে আসে। তাছাড়া 2003 সালে লিবিয়া তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগের ঘোষণা দিলে মার্কিন বাহিনী লিবিয়ার সরকার এবং পাকিস্তানে AQ খান নেটওয়ার্কের কাছ থেকে 55,000 পাউন্ডেরও বেশি পরমাণু নথিপত্র এবং 17 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সফলভাবে সরিয়ে নেয়। এমনকি গত 10 মে ভেনেজুয়েলার কারাকাসের কাছে একটি বন্ধ হয়ে যাওয়া গবেষণা রিঅ্যাক্টর থেকে প্রায় 1350 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সফলভাবে আমেরিকার সাউথ ক্যারোলিনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকরা বলছেন, কাজাখস্তান, লিবিয়া এবং ভেনেজুয়েলার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা ছিল সেখানকার স্থানীয় সরকারগুলো আমেরিকার এই অভিযানে সম্পূর্ণ রাজি ছিল। কিন্তু বর্তমান ইরানের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরানের মতো অত্যন্ত সুরক্ষিত একটি দেশে ঢুকে এই ধরনের একটি স্থল অভিযান চালানো আমেরিকার জন্য বড় ধরনের সামরিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এবার মধ্যপ্রাচ্যের আকাশে আবারও শোনা গেল ক্ষেপণাস্ত্রের গর্জন। যুদ্ধবিরতির সব হিসাব নিকাশ যেন মুহূর্তেই উড়িয়ে দিল নতুন সংঘাতের আগুন। ওয়াশিংটন যখন মনে করছিল পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে, ঠিক তখনই পারস্য উপসাগরের বুকে ঘটে গেল এমন এক ঘটনা যা নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে পুরো অঞ্চল জুড়ে। ইরানের এলিট বাহিনী IRGC দাবি করেছে শত্রুপক্ষের আগ্রাসনের জবাবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানি সূত্রের ভাষা অনুযায়ী কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য। আর এই খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে, মধ্যপ্রাচ্য কি আবারও বড় ধরনের যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ঘটনার সূত্রপাত কয়েক ঘন্টা আগেই। মার্কিন সামরিক বাহিনী দাবি করে হরমুজ প্রণালীর কাছে তারা কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। এরপর ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়। আর ঠিক এর কিছুক্ষণের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া আসে তেহরানের পক্ষ থেকে। IRGC জানায় তারা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা আশা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে দুই পক্ষের পরস্পর বিরোধী দাবির মাঝেই স্পষ্ট হয়ে উঠছে একটি বিষয়, সংঘাত এখন আর শুধু হুমকি কিংবা সতর্কবার্তার পর্যায়ে নেই, বরং সরাসরি শক্তি প্রদর্শনের পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো প্রতিক্রিয়ার গতি। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইরান বারবার দেখানোর চেষ্টা করেছে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব তারা দ্রুত দিতে সক্ষম। আর এবারও তারা সেই সক্ষমতার বার্তাই দিতে চেয়েছে। এর আগেও কুয়েতে ঘটে যাওয়া এক রহস্যময় বিস্ফোরণ ও ড্রোন হামলা নিয়েও দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। মার্কিন পক্ষ যেখানে ইরানকে দায়ী করেছে, সেখানে তেহরান সব অভিযোগ অস্বীকার করে উল্টো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার দিকে আঙুল তুলেছে। ফলে তথ্যযুদ্ধও এখন সমান তীব্র হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কয়েক মাস আগে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল সেটি এখন কার্যত অস্তিত্ব সংকটে। গাজা, লেবানন, লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর, প্রতিটি ফ্রন্টেই উত্তেজনা বাড়ছে। আর সেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরিতা। মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ এখন দ্রুত বদলে যাচ্ছে। একদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট, অন্যদিকে রয়েছে এমন এক প্রতিপক্ষ যে সরাসরি মোকাবিলার বার্তা দিতে পিছপা হচ্ছে না। আর তাই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই আরেকটি সীমিত পাল্টাপাল্টি হামলা, নাকি আরও বড় সংঘাতের সূচনা? কারণ ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে অনেক বড় যুদ্ধই শুরু হয়েছে এমন ছোট ছোট সংঘর্ষের মধ্য দিয়ে। আর এবারও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ খুবই কম। পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশি এখন যেন পুরো বিশ্বের জন্য এক নতুন সতর্কবার্তা হয়ে উঠেছে। যুদ্ধের আগুন যদি আরও ছড়িয়ে পড়ে, তবে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, কাঁপিয়ে দিতে পারে পুরো বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিকেও। একটি ক্ষেপণাস্ত্রের আঘাত আর তাতে ওলটপালট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার সমীকরণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আসলে কোথায় আছেন মোজতবা খামেনি? তিনি কি সত্যিই জীবিত, নাকি তেহরান বিশ্বের চোখের সামনে লুকিয়ে রাখছে আরো বড় কোনো সত্য? আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই রহস্যের কেন্দ্রে চলে এসেছেন তার ছেলে মোজতবা খামেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন মোজতবা জীবিত আছেন এবং ধীরে ধীরে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যে বিশ্লেষকদের অনেকেই বলছেন এখন পর্যন্ত এমন কোনো অকাট্য প্রমাণ প্রকাশ করা হয়নি যা নিশ্চিত করে বলতে পারে মোজতবা খামেনি জীবিত অথবা নিহত। রহস্য আরো ঘনীভূত হয়েছে আরেকটি কারণে। ক্ষমতা গ্রহণের পর তার নামে যে প্রথম বিবৃতি প্রকাশ করা হয় সেটি তিনি নিজে ক্যামেরার সামনে এসে পড়েননি, বরং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একজন উপস্থাপক সেই বক্তব্য পাঠ করেন। ফলে প্রশ্ন উঠেছে, তিনি কি গুরুতর আহত, নাকি নিরাপত্তাজনিত কারণে সম্পূর্ণ গোপনে রাখা হয়েছে তাকে? পিতার মৃত্যুর পর ইরানের 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ দ্রুত মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। এরপর ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, সেনাবাহিনী, পুলিশ এবং গার্ডিয়ান কাউন্সিল তার প্রতি আনুগত্য ঘোষণা করে। অর্থাৎ ক্ষমতার কেন্দ্রগুলো অন্তত আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বকে মেনে নিয়েছে। তবে ক্ষমতায় এসেই কঠোর বার্তা দিয়েছেন মোজতবা।
তার নামে প্রচারিত প্রথম ভাষণে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা আসে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি হুমকি দেওয়া হয়। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ নির্ভর করে এই হরমুজ প্রণালীর ওপর। বর্তমানে মোজতবা খামেনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছে না তেহরান। ইরানের দাবি, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই তার অবস্থান গোপন রাখা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, অবস্থান গোপন রাখা আর জনসমক্ষে না আসার মধ্যে বড় পার্থক্য রয়েছে। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে। পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। এখন পুরো বিশ্বের নজর এক ব্যক্তির দিকে। তিনি কি সত্যি জীবিত থেকে ইরানের জন্য যুদ্ধনীতির নেতৃত্ব দিচ্ছেন, নাকি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর পরিবারকে ঘিরে তৈরি হয়েছে এমন এক রহস্য যার উত্তর এখনো জানে না কেউ? আর যদি মোজতবা খামেনি সত্যি ক্ষমতার কেন্দ্রে থেকে থাকেন, তাহলে তার প্রথম বড় সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দেবে? এক সময়ের পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করত একটি শক্তি। যুদ্ধ হোক কিংবা শান্তি, অর্থনীতি হোক কিংবা কূটনীতি, শেষ কথা যেন বলতো ওয়াশিংটন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই যুগ কি সত্যি শেষ হয়ে যাচ্ছে? ইতিহাসের পাতায় সবচেয়ে প্রভাবশালী বিশ্ব ব্যবস্থাগুলোর একটির পতন কি আমাদের চোখের সামনেই ঘটছে? বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি শব্দ খুব পরিচিত ছিল, প্যাক্স আমেরিকানা, অর্থাৎ এমন এক বিশ্ব ব্যবস্থা যেখানে যুক্তরাষ্ট্র শুধু সামরিক শক্তি নয়, আন্তর্জাতিক নিয়মকানুন, বাণিজ্য, মানবাধিকার এবং বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই কাঠামোতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নীতিতে যে পরিবর্তন এসেছে, সেটিকে অনেক বিশ্লেষক বিশ্ব ব্যবস্থার মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত হিসেবে দেখছেন। একসময় জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পিছনে ওয়াশিংটনের বড় ভূমিকা ছিল। মানবাধিকার, গণতন্ত্র, শরণার্থী সুরক্ষা কিংবা আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলো ছিল মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এখন সেই আদর্শের জায়গায় ক্রমেই গুরুত্ব পাচ্ছে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক হিসাব এবং কঠোর বাস্তববাদী কূটনীতি। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মানবিক সহায়তা খাতে। বিশ্বজুড়ে খাদ্য, চিকিৎসা এবং উন্নয়ন সহায়তার জন্য যে অর্থ বরাদ্দ হতো, তার বড় অংশ এখন প্রতিরক্ষা ও সামরিক খাতে স্থানান্তরিত হচ্ছে। ফলে বহু অঞ্চলে নতুন করে মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে বিশ্বের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে এই শূন্যস্থান দ্রুত পূরণ করার চেষ্টা করছে নতুন শক্তিগুলো। বিশেষ করে চীন ক্রমশ নিজেদের প্রভাব বিস্তার করছে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে। তবে সমালোচকদের মতে এই বিশ্ব ব্যবস্থা আগের মতো আদর্শ নির্ভর নয়, বরং এটি অনেক বেশি স্বার্থভিত্তিক এবং কৌশলগত। এর মধ্যেই আরও একটি ভয়ঙ্কর প্রবণতা সামনে এসেছে। বিশ্বের বড় শক্তিগুলো আবারও অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ বাড়ছে। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতা অনেকের কাছেই নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ফলে মাঝারি শক্তির দেশগুলোর মধ্যেও নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেক দেশ এখন মনে করছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। আর এখান থেকেই জন্ম নিচ্ছে নতুন উদ্বেগ, কারণ এই প্রতিযোগিতা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতে পুরো বিশ্ব আরও অনিশ্চিত এবং আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ কারণেই আজ অনেক ইতিহাসবিদ এবং বিশ্লেষক বলছেন, আমরা হয়তো একটি যুগের সমাপ্তি প্রত্যক্ষ করছি। এমন একটি যুগ যেখানে যুক্তরাষ্ট্র ছিল বৈশ্বিক নেতৃত্বের প্রধান কেন্দ্র,
কিন্তু সেই জায়গায় কি আসছে? নতুন বিশ্ব ব্যবস্থা কি আরো স্থিতিশীল হবে নাকি আরো অস্থির হবে? বিশ্ব কি নতুন ভারসাম্য খুঁজে পাবে নাকি প্রবেশ করবে আরো বড় সংঘাতের যুগে? সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্ব রাজনীতির মানচিত্র দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের শেষ কোথায় গিয়ে থামবে সেটাই এখন পুরো পৃথিবীর কাছে সবচেয়ে বড় রহস্য। ইরান যুক্তরাষ্ট্র যখনই শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছায়, ঠিক তখনই কোথা থেকে যেন হাজির হয় নতুন সংকট। আর এবার সেই সংকটের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন উঠছে, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা কি সত্যি ইসরায়েলের প্রধানমন্ত্রী? সম্প্রতি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এমনই এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ পরবর্তী সমঝোতা নিয়ে আলোচনা এগোচ্ছিল। হরমুজ প্রণালী, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক অগ্রগতি খবরও সামনে আসছিল। এমন সময় হঠাৎ করে লেবানন ইস্যু নতুন করে উত্তেজনা ছড়ায়। ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে নতুন সামরিক অভিযানের হুমকি দেওয়া হয়। আর এর পরপরই কঠোর অবস্থান নেয় ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, লেবাননে হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা এগোবে না। এক পর্যায়ে আলোচনায় স্থগিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা খায় ট্রাম্প প্রশাসন। কারণ কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ইরানের সঙ্গে একটি বড় সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু মাঠের বাস্তবতা মুহূর্তেই বদলে যায়। কূটনীতির টেবিলে যে অগ্রগতি হচ্ছিল তা আবারও অনিশ্চয়তার মুখে পড়ে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় খবরও প্রকাশ্যে আসে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপে ওয়াশিংটনও অস্বস্তিতে পড়েছে। কারণ মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত মানেই জ্বালানি বাজারে অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং নতুন রাজনৈতিক ঝুঁকি। কিন্তু প্রশ্ন হলো, নেতানিয়াহু কেন এমন করছেন? বিশ্লেষকদের একাংশ মনে করছেন এর পেছনে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। দীর্ঘদিনের যুদ্ধ, নিরাপত্তা সংকট এবং রাজনৈতিক চাপের মধ্যে নিজের অবস্থান ধরে রাখাই এখন নেতানিয়াহুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে আঞ্চলিক উত্তেজনা কমে গেলে তার রাজনৈতিক অবস্থানও আরো দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে ট্রাম্পের হিসাব সম্পূর্ণ ভিন্ন। তিনি দ্রুত একটি সমঝোতা চান, কারণ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরলে আন্তর্জাতিক বাজারে চাপ কমবে, জ্বালানির দাম নিয়ন্ত্রণে থাকবে এবং বৈশ্বিক অর্থনীতিও কিছুটা স্বস্তি পাবে। তবে শেষ পর্যন্ত সবকিছু আটকে আছে একটি বড় প্রশ্নে, ইরান কি তাদের অবস্থান থেকে সরে আসবে নাকি লেবানন ইস্যু ঘিরে নতুন করে উত্তেজনা বাড়বে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রাম্প কি সত্যি তেহরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করতে পারবেন নাকি আঞ্চলিক রাজনীতির জটিল হিসাব আবারও সেই পথ বন্ধ করে দেবে? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে সেই উত্তরের ওপর।